মাঝে মাঝে মনে হয় জানেন তো, স্যামসাং স্মার্টফোন কোম্পানিটাকে আমরা চিনেই উঠতে পারিনি। স্যামসাং যতবারই মার্কেট থেকে পিছিয়ে গেছে ততবারই কিন্তু দুরন্তভাবে কামব্যাক করেছে। স্যামসাং অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে স্মার্টফোন আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তাদের এম সিরিজ এবং এফ সিরিজের সূচনা করে। সেই এফ সিরিজের ধারাবাহিকতায় অবশেষে স্যামসাং লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি F23 5G এডিশন। 5Gর কথা যখন বললাম তখন বলে দিই এখানে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। যাই হোক, এই ফোনটা এখনও পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে সব থেকে কম প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর আপনাকে অফার করছে। এছাড়াও 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, হ্যাঁ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও রয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। সমস্ত স্পেসিফিকেশনের গল্পটা প্রথমেই বলে দিলাম, কারণ এই ফোনটার রিভিউতে অনেক কিছু বলার রয়েছে। তার আগে এর দামটা বলে দিই। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 17,499 রুপি, 4GB 128GB বেস ভ্যারিয়েন্ট। আপার ভ্যারিয়েন্ট 6GB 128GB 18,499 টাকা দাম। কিন্তু এই ফোনটা প্রথম দিকে অফারে আপনি 14,999 রুপিতে পেয়ে যাবেন, বাংলাদেশে 18 থেকে 19,000 টাকায়। এই প্রাইস পয়েন্টে স্যামসাং গ্যালাক্সি F23 কতটা আমাদের মন ভরাতে পারলো অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আর একটুও সময় নষ্ট না করে সোজা আমরা এপিসোডের মূল পর্বে চলে যাব। ভিডিও যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে, আমাদের প্রতি একটুও ভালোবাসা তৈরি হয়, লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি। এই ফোনটার হাইলাইটিং পয়েন্ট হচ্ছে একদিকে পারফরমেন্স আর একদিকে ইউজার এক্সপিরিয়েন্স। কেমন লাগলো ফোনটা আপনার ইউজ করে? এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর, এছাড়াও DDR4X র্যাম রয়েছে। আমরা AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করেছি, 3,36,000-এর আশেপাশে স্কোর এসেছে। এছাড়াও আমরা জানেন যে থ্রটলিং টেস্ট করি, থ্রটলিং টেস্টেও কিন্তু এটা ভালোভাবেই পারফর্ম করতে পারছিল। কিন্তু না, আমরা শুধুমাত্র সফটওয়্যারের উপর নির্ভর করব না, আমরা এটা বাস্তবে কেমন পারফর্ম করলো একটু শেয়ার করে নিই। এখানে ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করেছি সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। এছাড়াও এখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট যেহেতু দেওয়া হয়েছে, এক অ্যাপ্লিকেশন থেকে আর এক অ্যাপ্লিকেশনে সোয়াইপ করার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা দুর্দান্ত ছিল। এছাড়াও আমরা এখানে গেমিং পারফরমেন্সের জন্য PUBG টেস্ট করেছি। সেখানে আপনি HD হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন, কিন্তু আমরা এখানে স্মুথ গ্রাফিক্স সেটিংসে খেলে দেখেছি, কোথাও কোনো রকম ল্যাগ পাইনি। এছাড়াও আমরা ঘন্টাখানেক গেমিং করার পরও সেখানে কোনো রকম কিন্তু ওভারহিট হয়ে যাওয়ার মতো প্রবলেম খুঁজে পাইনি, কারণ স্যামসাং এখানে পাওয়ার কুল টেকনোলজি বলে একটা কুলিং টেকনোলজি ইউজ করেছে, যেটা মোটামুটি ভালোভাবেই কাজ করছে, এটুকুই বলবো। এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের হেভি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে দেখেছি, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যাওয়া, অ্যাপ্লিকেশন আটকে যাওয়া, এই ধরনের কোনো রকম প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। আর একটা কথা বললাম, ইউজার এক্সপিরিয়েন্স। স্যামসাংয়ের ইউজার এক্সপিরিয়েন্সকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখানে One UI 4.0 কাস্টমাইজেশন রয়েছে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। আরও একটা জিনিস আপনি চমকে যাবেন, এখানে ফুল নক সিকিউরিটি সাপোর্ট দেওয়া হয়েছে। স্যামসাং পে থেকে শুরু করে সিকিউর ফোল্ডার থেকে শুরু করে সমস্ত ফিচার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। স্যামসাং বাজেট ক্যাটাগরিতে স্মার্টফোন এনেছে ঠিকই, তার জন্য সে কিন্তু সফটওয়্যারে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নয়। এছাড়াও অ্যান্ড্রয়েড 12-এ আমরা যেমন কালার প্যালেট ইউজ করতে পারি ওয়ালপেপারের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের প্রাইভেসি ফিচার্স, সেইগুলোর সমস্ত সাপোর্ট রয়েছে, কোথাও কোনো রকম ফিচার্স কিন্তু মিসিং নেই। এছাড়াও স্যামসাং কিন্তু অফিসিয়ালি এটা বলে দিয়েছে তারা 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে। অবশ্যই এটার জন্য স্যামসাংকে আলাদাভাবে ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা কিন্তু একটা স্মার্টফোন কেনার পরে স্মার্টফোন কোম্পানির কাছ থেকে এই ধরনেরই আশ্বাস পেতে চাই যে আমরা স্মার্টফোনে ঠিকঠাকভাবে আপডেট পাবো, যেটা আজকাল কোনো কোম্পানি ঠিকভাবে প্রোভাইড করে না। যাই হোক, অনেক কথা হলো, এরপর স্মার্টফোনের বক্সটা তো আমাদের ওপেন করতে হবে। স্মার্টফোনের বক্সটা কিন্তু খুবই কিউট এবং খুবই লাইট ওয়েট, কারণ এখানে বক্সে কোনো রকম চার্জার নেই। যাই হোক, আপনার বাড়িতে কোনো রকম চার্জার থাকলে সেই চার্জারটা দিয়েই আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, বক্সে Type-C to Type-C একটা কেবল দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে আমার দেখা সর্বপ্রথম একটা স্মার্টফোন যেখানে Type-C to Type-C কেবল দেওয়া হয়েছে। এছাড়াও স্যামসাংয়ের কাছ থেকে কিছু প্রেমপত্র এবং একটা সিম ইজেক্টর পিন রয়েছে। যাই হোক, ফোনটা যখন বাক্স থেকে বার করেই ফেললাম, এবার ফোনটা কেমন দেখতে সেটা নিয়ে একটু কথা বলি। স্যামসাংয়ের অন্যান্য M বা F সিরিজের স্মার্টফোনের থেকে অবশ্যই বেটার বিল্ড কোয়ালিটি এবং বেটার হ্যান্ড ফিলিং কিন্তু আমি এখান থেকে পেয়েছি। 196 গ্রামের আশেপাশে এই ফোনটার ওজন, তবুও বলবো হ্যান্ড ফিলিং দুর্দান্ত ছিল এবং এখানে এই ফোনটা ধরে একটা সলিড ফিল আসছিল। এছাড়াও এখানে কিন্তু ম্যাট ফিনিশ কোনো রকম ডিজাইন নেই। হ্যাঁ, হালকা পাতলা হাতের ছাপ অবশ্যই আসছে, তবে একটা কভার কিনে ইউজ করলে এই ধরনের সমস্যা থাকবে না। এছাড়াও স্যামসাং দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল করেছে, দুটো কালার ভ্যারিয়েন্টই আকর্ষণীয়। এছাড়াও এর ডিজাইনে আরও একটা জিনিস না বললেই নয়, আমি S22 প্লাসের ক্ষেত্রেও বলেছিলাম, এখানে দেখুন ক্যামেরা বাম্পটা একটু উঁচু হয়ে আছে, কিন্তু যে লেন্সটা আছে সেটা কিন্তু ক্যামেরা বাম্পের থেকে একটু নিচে। অর্থাৎ আপনি যদি এর কভার না লাগিয়ে ইউজ করেন, আপনার রাফ সারফেসে এর যে ক্যামেরা সেই সেন্সারে কোনো রকম স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটা কিন্তু আমার
দুর্দান্ত লেগেছে। এরপর ওভারঅল আমরা একটু ফোনটার চারিদিকে ঘুরিয়ে দেখে নিই। ওপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে, আপনার ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন কি, একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার অন অফ বাটন, নিচের দিকে স্পিকার রয়েছে, একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে যেখান দিয়ে আপনাকে চার্জ করতে হবে। এছাড়াও এখানে একটা মাইক রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে এবং বাঁ দিকে রয়েছে সিম কার্ড ট্রে যেখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, অর্থাৎ ট্রিপল কার্ড স্লট রয়েছে। এরপর তাহলে ডিসপ্লের কথায় আসি, জানিয়ে এখানে স্যামসাং বহুলভাবে সমালোচিত হবে, কারণ এখানে স্যামসাং ইউজ করেছে 6.6 ইঞ্চির একটা টিএফটি প্যানেলের ডিসপ্লে যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। হ্যাঁ, অন্যান্য দিকে স্যামসাং ঠিকভাবে পুষিয়ে দিলেও এই জায়গাটায় একটু হয়তো কম্প্রোমাইজ করেছে, কিন্তু হ্যাঁ এখানে ডিসপ্লে কোয়ালিটি দেখে আপনার কোনো সময় মনে হবে না যে এটা একটা টিএফটি প্যানেল। এখানে ব্রাইটনেস ঠিকঠাক ছিল, আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, তবে হ্যাঁ সানলাইটে কিছুটা ডিম হয়ে যায়, কিন্তু হ্যাঁ তার মানে যে ডিসপ্লে দেখতেই পাবেন না এমনটা নয়। এছাড়াও এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আমি তো এখনো পর্যন্ত মনে করতে পারছি না এই প্রাইসে কোনো ফোনে আজকের দিনে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, সেটা আমরা পাচ্ছি তাও আবার স্যামসাং এর কাছ থেকে। এর জন্য স্যামসাংকে ধন্যবাদ জানাতেই হয়। যদিও টিএফটি প্যানেলের ডিসপ্লে, তারপরও আমি এখানে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কনজিউম করেছি, ইউটিউব দেখেছি, অ্যামাজন প্রাইম দেখেছি, তো সেক্ষেত্রে বলবো যে ভিউইং অ্যাঙ্গেলগুলো সেগুলো ঠিকঠাক ছিল। হ্যাঁ, আপনি আইপিএস এলসিডির সঙ্গে এটাকে কম্পেয়ার করলে খুব একটা কিন্তু হেরফের খুঁজে পাবেন না। অবশ্যই ব্রাইট ডিসপ্লে এবং স্যামসাংয়ের ডিসপ্লের ব্যাপারে একটা স্পেশালাইজেশন আছে, এটা আপনারা সকলেই জানেন। এছাড়াও এর ডিসপ্লেতে ওয়াইল্ড ভাইন L1 এর সার্টিফিকেটও কিন্তু রয়েছে। যাই হোক, মাল্টিমিডিয়া কিন্তু শুধুমাত্র ডিসপ্লের ওপর নির্ভর করে না, নির্ভর করে এর সাউন্ড কোয়ালিটির ওপর। এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, আমরা এই বাজেটে হয়তো ডুয়েল স্পিকার পেয়ে এসেছি, কিন্তু ওই যে বললাম কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এখানে যে সিঙ্গেল স্পিকারটা দেওয়া হয়েছে সেটা একটা স্পিকার অনুসারে ঠিকঠাকই বাজছে, কোনো রকম অসুবিধা নেই। এবারে আর একটুও দেরি না করে সোজা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মানে ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার নিয়ে আমি এখানে বেশ কিছু কথা বলতে চাই। এখানে যে 2 মেগাপিক্সেল ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কাজ করছে এবং ডাইরেক্ট সানলাইটে মোটামুটি শার্পনেসের সঙ্গে ছবি প্রডিউস করতে পারছিল। আমরা মেন ক্যামেরা নিয়ে যদি কথা বলি, সেখানে ডাইরেক্ট সানলাইটে ঠিকঠাক ছবি দিচ্ছিল, একদম যে ন্যাচারাল কালার দিচ্ছিল এটা নয়, মাঝে মাঝে কিছুটা কালার বুস্ট করে, কিন্তু স্যামসাং এবারে এমন কালার অ্যালগোরিদম তৈরি করেছে যেটা অবশ্যই আই ক্যাচি লাগে এবং সোশ্যাল মিডিয়া রেডি ছবি লাগে। শার্পনেস ঠিকঠাক ছিল। এছাড়াও পোর্ট্রেট মোডে আমি বেশ কিছু ছবি তুলেছি, এখানে যে S2S ডিটেকশনগুলো ছিল সেগুলো বাজেট অনুযায়ী একদম ঠিক ছিল। এছাড়াও ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। এরপরে যদি আমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে কথা বলি, হ্যাঁ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবির শার্পনেস হয়তো একটু কম, কিন্তু ডাইরেক্ট সানলাইটে অবশ্যই সেটাও ভালোভাবে পারফর্ম করেছে বাজেট অনুযায়ী। আমরা তো এই বাজেটে অন্যান্য কোম্পানির কাছ থেকে আজকাল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের আশাও ছেড়ে দিয়েছি, কিন্তু স্যামসাংয়ের মতো কোম্পানি সেটা প্রোভাইড করছে, এটার জন্য স্যামসাংকে ধন্যবাদ। অন্যদিকে আপনি যদি সেলফি ক্যামেরার কথা বলেন, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, জানি আপনারা এখনই বলবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কেন নেই, কারণ এই বাজেটে অন্যান্য কোম্পানি 13 মেগাপিক্সেল দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এখানে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে না, তার অ্যালগোরিদম স্যামসাং এমনভাবে করেছে, তার স্ক্রিন অপটিমাইজেশন এমনভাবে করেছে, আমি যদি এখানে 13 মেগাপিক্সেল বলে কাজ চালিয়ে দিই না, আপনারা সেটা ধরতেই পারবেন না। এছাড়াও ছবির শার্পনেসও কিন্তু ঠিকঠাক ছিল 8 মেগাপিক্সেল অনুসারে। এরপর যদি আমরা ভিডিও ক্যামেরার কথা বলি, তাহলে এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আলট্রা এইচডি 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। আমার মনে হয়েছে এটা একটা ড্রব্যাক পয়েন্ট, কারণ এখানে 60 FPS পাওয়া হয়তো উচিত ছিল। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপ টু 30 FPS আপনি ভিডিও শুট করতে পারবেন, সেখানেও হয়তো 60 FPS পাওয়াটা উচিত ছিল। যাই হোক, তবে ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও ক্যামেরা কোয়ালিটি অবশ্যই বেটার। আমরা কিন্তু একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এরপরে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে আগেই বলেছি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, ফাস্ট চার্জার নয়। যাই হোক, আপনার বাড়িতে যে চার্জারটা রয়েছে সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং সেটা 25 ওয়াট দিয়ে মোটামুটি 1.5 ঘন্টার আশেপাশে চার্জিং টাইম লাগবে। এছাড়াও আমি যদি স্ক্রিন অন টাইমের কথা বলি, আমি সারাদিন ফোনটা ইউজ করেছি, তাতে আমার রাত্রিবেলা এসে কিন্তু 30% চার্জ ছিল। মোটামুটি আপনি হেভি ইউজার হলেও একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, আর নর্মাল ইউজার হলে তো 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবেন। এরপরে সবশেষে সেন্সারের কথা, সমস্ত প্রয়োজনীয় সেন্সার অ্যাভেলেবেল দেওয়া হয়েছে। এছাড়াও বোনাস হিসেবে কিন্তু NFC সেন্সার দেওয়া হয়েছে। আমি জানি না এই প্রাইস রেঞ্জে কোনো স্মার্টফোন কোম্পানি আপনাকে NFC সেন্সার প্রোভাইড করছে কিনা। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের
সেন্সারের কথা বলবো আমার হাতে যেহেতু একটু ঘাম হয়, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিছুটা ডিলে কাজ করছে, কিন্তু আপনার হাতে যদি এই ধরনের সমস্যা না থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট অ্যাকুরেটভাবেই কাজ করছে এবং সেটা যথেষ্ট ফাস্টও ছিল। এরপরে সবশেষে আমাদের কনক্লুশনে আসতে হবে, এই ফোনটা কি কেনা ঠিক আছে? হ্যাঁ, স্যামসাংয়ের তরফ থেকে 15,000 রুপিতে এই ফোনটা সব থেকে সেরা একটা স্মার্টফোন। এখানে আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট যেমন পাচ্ছেন, এখানে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G'র মতো একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। এছাড়াও এই যে ফোনটা সেটাও দেখতেও কিন্তু বেশ সুন্দর, কখনোই এটাকে ওই 15,000 রুপির ফোন লাগে না। তো সেক্ষেত্রে বিচার করলে এই স্মার্টফোনটাকে অবশ্যই রেকমেন্ড করা যায় এবং স্যামসাং লাভারদের জন্য নক সিকিউরিটির ফুল সাপোর্ট, সিকিউর ফোল্ডার, NFC সাপোর্ট, আর কি চাই? 15,000-এ অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস, স্যামসাংকে প্রশংসা করতেই হয়। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে লাইক করে রাখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আকর্ষণীয় রিভিউ সবার আগে দেখার জন্য। দেখা হবে আগামী